ঘরে বসেই মোবাইল দিয়ে ভিডিও বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমি তিনটা মেইন পয়েন্ট শেয়ার করব। কিভাবে মোবাইল দিয়ে ভালো ভিডিও রেকর্ড করতে হয়, কিভাবে সাউন্ড রেকর্ড করতে হয় এবং কিভাবে ভিডিও এডিট করতে হয়। তো শুরু করব কিভাবে মোবাইল দিয়ে আপনি ভালো ভিডিও রেকর্ড করবেন সেটা দিয়ে। ফার্স্ট অফ অল, আপনি যখন ভিডিও রেকর্ড করছেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড না করে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করেন, তাহলে ভালো রেজুলেশন পাবেন। এবং যখন আপনি ভিডিও করছেন আপনার যে মেইন সাবজেক্টটা আছে সেটার উপর কিছুক্ষণ চেপে ধরে রাখুন আঙ্গুল, তাহলে আপনার ফোকাস এবং এক্সপোজার লক হয়ে যাবে। আপনি যদি নড়াচড়া করেন তাহলেও আপনার ফোকাস চেঞ্জ হবে না এবং আপনার লাইট অদল বদল হবে না। থার্ড পয়েন্ট হচ্ছে, আপনি যখন ভিডিও রেকর্ড করছেন, মনে করেন আপনি একদম স্ট্রেইট রেকর্ড করছেন, তাহলে আপনার মোবাইলটা একদম স্ট্রেইট আপনার চোখ বরাবর রাখেন। অনেকে নিচ থেকে ভিডিও রেকর্ড করে, অনেকে উপর থেকে রেকর্ড করে, তাহলে হয়তো আপনার ডাবল চিন দেখা যাবে কিংবা আপনার চেহারাটা ডিস্টর্টেড লাগবে। তাই বেস্ট হয় যদি আপনি আপনার আই লেভেল বরাবর ভিডিওটা করেন। টিপ নাম্বার 4, যতটা সম্ভব ব্যাকগ্রাউন্ড থেকে দূরে দাঁড়িয়ে ভিডিও করবেন। অনেকে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে লেগে ভিডিও করে যায়, কিংবা অনেকে পর্দার সামনে দাঁড়িয়ে একদম লাগালাগি করে ভিডিও করে। নেভার ডু দ্যাট। আপনি বিভিন্ন বিজ্ঞাপন খেয়াল করেন, কখনো কিন্তু অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেয়ালের সাথে লেগে ভিডিও করে না, একমাত্র না পারলে। তাই যতটা সম্ভব ব্যাকগ্রাউন্ড থেকে দূরে দাঁড়িয়ে ভিডিও করবেন। ভিডিও করার সময় আপনি যদি হাত কাঁপাকাঁপি করে, ইন দ্যাট কেস আপনি বিভিন্ন ট্রাইপড ইউজ করতে পারেন। ছোট ট্রাইপডগুলো আপনি 200-300 টাকার মধ্যে পাবেন, মাঝারি সাইজ এবং বড় সাইজের ট্রাইপডগুলো 1000 থেকে 3000 এবং আরো কস্টলি হতে পারে। বাট আপনি যদি ট্রাইপড না থেকে হাতের কাছে কিন্তু আপনি স্মুথ একটা শট নিতে যাচ্ছেন, ইন দ্যাট কেস সিম্পল একটা হ্যাক হচ্ছে স্লো মোশনে ভিডিও করেন, তাহলে ভিডিওটা একদম স্মুথ চলে আসবে। ফাইনালি ভিডিও রেকর্ড করার সবথেকে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে লাইটিং। আপনি যদি ঘরে ভিডিও রেকর্ড করেন তাহলে আপনার অনেক বেশি লাইট দরকার। ফর এক্সাম্পল, আমি ঘরে ভিডিও রেকর্ড করছি এবং আমি 4-5-6টা লাইট ব্যবহার করছি। আপনার যদি ঘরের মধ্যে এত ভালো লাইট না থাকে, সিম্পল সলিউশন হচ্ছে ছাদে চলে যাওয়া, এবং ছাদে গেলে আরো কিছু এক্সট্রা বেনিফিটস পাওয়া যায়। এখানে সূর্যের আলোটা আমাদেরকে বেস্ট একটা লাইটিং দেয়, এবং সূর্যের আলোতে বেস্ট লাইটিং যদি আমরা পেতে চাই, সকালবেলা কিংবা সন্ধ্যা নামার আগে সূর্যের আলোটা যখন সোনালি হয় তখন যখন আমরা ভিডিও করি তখন সব থেকে সুন্দর লাইটটা আসে। এখন জাস্ট এক সাইড থেকে লাইটটা আসছে, এখন সকাল 7টা বাজে। আমি যদি ফজরের পর 6টার সময় আসতাম তাহলে লাইটটা আরো অনেক সুন্দর এবং সফট হতো। এবং ছাদে আসার একটা অ্যাডভান্টেজ হচ্ছে নয়েজ অনেক কম, এবং নয়েজ থাকলেও পাখির আওয়াজ যদি আমরা অবজার্ভ করি। তাই কারো যদি বাসার মধ্যে লাইটিং সিস্টেম ঠিকঠাক না থাকে, যদি যথেষ্ট রুম না থাকে দেয়াল থেকে দূরে দাঁড়ানো, কিংবা জাস্ট ওভারঅল লাইটিং সাউন্ড সব মিলাই যদি ঝামেলা হয়, কিংবা কেউ যদি রুমের মধ্যে প্রাণ খুলে কথা বলতে একটু সংকীর্ণ বোধ করে, তাদের জন্য ছাদে এসে ভিডিও করাটা বেশ ভালো একটা অপশন। এবার আসি সাউন্ড রেকর্ড করার ক্ষেত্রে। আমরা এখন হয়তো অনেকে জাস্ট অ্যাপ ইউজ করি, গেম খেলি, নেট চালাই কিংবা ক্যামেরা ইউজ করি, বাট ফোন কল করার জন্য ইউজ করা হয়। তাই মোবাইলে কিন্তু অডিও রেকর্ডার অনেক ভালো এবং অনেক নয়েজ ক্যান্সেল করতে পারে। বাট আপনি যদি আরো কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করেন, আরো ভালো মতো অডিও কিন্তু রেকর্ড করতে পারেন। ফার্স্ট হ্যাক হচ্ছে, যখন আপনি অডিও রেকর্ড করবেন ঘরের মধ্যে সব দরজা জানলা বন্ধ করে দেবেন। আপনার মনে হচ্ছে যে কোনো শব্দ নাই, বাট আসলে অনেক নয়েজ কিন্তু ওখান থেকে আসে এবং আমাদের ব্রেন কন্টিনিউয়াস সাউন্ডটাকে মিউট করে দেয়। তাই আমরা এই জিনিসগুলো ধরতে পারি না, কিন্তু সাউন্ডটা ঠিকই মোবাইলের মধ্যে নয়েজ তৈরি করে। তাই যখন আপনি ভিডিও করছেন সব দরজা জানলা বন্ধ করে দেবেন, এবং বিশেষ করে আপনার ফ্যানটা বন্ধ করে দেবেন, এসি বন্ধ করে দেবেন, এবং কম্পিউটারে অনেক নয়েজ থাকে, পারলে বিভিন্ন মেশিনারিজ থাকে ওগুলো অফ করে তারপর রেকর্ড করবেন। সেকেন্ড অফ অল, আপনি যদি মনে করেন দূর থেকে ভিডিও করেন তাহলে আপনি ল্যাভেলিয়া মাইক্রোফোন ইউজ করতে পারেন, যেগুলো একটা লম্বা তার দিয়ে আপনার বডির কাছে আপনি রাখতে পারবেন। ইন দ্যাট কেস আপনি বেশ ভালো কিছু সাউন্ড পাবেন। এন্ড ফাইনালি একটা টিপ হচ্ছে, আপনি যখন ঘরের ভিতর অডিও রেকর্ড করছেন আপনার ভয়েস বিভিন্ন দেয়ালে বাউন্স খেয়ে রিভার্বের মতো ইফেক্ট ফেলে, একো ইফেক্ট ফেলে। ওটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, সিম্পল হ্যাক হচ্ছে আপনি হয় সবগুলো দেয়াল কম্বল দিয়ে ঢেকে দেবেন, অথবা নিজে কম্বলের ভিতরে ঢুকে তারপর ভয়েসটা রেকর্ড করবেন। আমার এমন এক্সপিরিয়েন্স আছে যে অ্যাকচুয়ালি টিভি বিজ্ঞাপনের জন্য কম্বলের নিচে গিয়ে রেকর্ড করে ওটা আমি ক্লায়েন্টে দিয়েছি এবং ভিডিও অ্যাকচুয়ালি টিভিতে গেছে, সাউন্ডের কোনো সমস্যা হয়নি। ফাইনালি আসি হচ্ছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। ভিডিও যদি এডিট করতে চাই, এমনি আমাদের মোবাইলে বিভিন্ন টুলস আছে, যেরকম ক্রপ করা যায়, টেক্সট বসানো যায়, কালার চেঞ্জ করা যায়, আর বিষয়ে কিছু রোটেশন, সাইজ, এগুলো অপশন আছে। বাট আপনি যদি আরো কিছু সফটওয়্যার ইউজ করতে চান, ইন দ্যাট কেস ফিল্মোগ্রাফি বেশ ভালো আছে, কুইক আছে, কিংবা আমার ফেভারিট হচ্ছে ইনশট দিয়ে এডিট করা। ইনশট অনেক ভ্যারাইটি অফ অপশনস দেয়, আপনি ভালো মতো সাউন্ড এডিট করতে পারেন, আপনি মিউজিক অ্যাড করতে পারেন, আপনি ডাইমেনশন চেঞ্জ করতে পারেন, রেজোলিউশন ঠিক করে ফেলতে পারেন। তো এটা আপনাকে সম্পূর্ণ স্বাধীনতা দেয় কাজ করার জন্য। এটাতে বেশ প্রফেশনাল কাজ করেছি এবং কেউ ডিফারেন্সটাও বলতে পারে না। তাই আশা করি এই হ্যাকগুলো আপনার প্রথম ভিডিও মেকিং ক্ষেত্রে খুবই কাজে দিবে। এবং একটা জিনিস পার্সোনালি আপনাকে বলতেই হবে, সেটা হচ্ছে যে ভিডিও মেকিং ইজ এ লং জার্নি। এমন এক্সপেক্ট করিয়েন না যে আপনি ফার্স্ট ভিডিও করলে একদম ফাটাফাটি ভিডিও হয়ে যাবে। আপনি ভিডিও করবেন, ইউ উইল বি কমফোর্টেবল উইথ দ্য ক্যামেরা, ইভেন্চুয়ালি আপনার ভিডিওগুলো আরো ভালো হতে থাকবে। আজকে এপিসোডে আমরা লাইটিং সেটআপ নিয়ে কাজ করব। কিভাবে লাইটের সেটআপ বলতে গেলে আমাদের ভিডিও এবং ছবির আবহ বলতে যায় সেটা আমরা দেখব। তো শুরুর জন্য আমরা সব লাইট অফ করে দেব। ডান, সব লাইট অফ। জাস্ট একটু মৃদু আলো জ্বালিয়ে রেখেছি যেন বোঝা যায় যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। তো ফার্স্ট অফ অল আমরা এক সাইডের লাইট অন করব। তো আমি এই সাইডের লাইট অন করলাম। আর এক পাশ থেকে যেহেতু লাইট আসছে, তার চেহারা অন্য পাশে ছায়া পড়েছে এবং চেহারার বিভিন্ন ডিটেইলস উঠে আসছে। আমি যদি একদম সোজাসুজি আলো দিতাম, ফর এক্সাম্পল আমি মোবাইলে ফ্ল্যাশ দিয়ে ছবি দিই, একদম মুখের উপর সরাসরি আলো হয়, এই মুখের মধ্যে কোনো শ্যাডো কোনো কাজ করে না, কোনো ডিটেইলস বোঝা যায় না, একদম ফ্ল্যাট মনে হয় ছবিটা। তো এক সাইড থেকে ছবি দিলে চেহারার মধ্যে একটা ডেপথ তৈরি হয়, একটা কন্ট্রাস্ট তৈরি হয়। আমি যদি অন্য পাশটা আমার ডার্ক হয়ে আছে, তাই আমি অন্য পাশ থেকে লাইট দেবো। ডান, এমন চেহারা পুরো ওয়েল একদম সামনে থেকে কমপ্লিটলি ভালো মতো লাইটে আছে। থার্ড লাইটটা অনেক মিস করে যায়, সেটা হচ্ছে ব্যাক লাইট। এটা হচ্ছে ব্যাক লাইটটা। তো ব্যাক লাইটটা হচ্ছে বিফোর
আফটার। এন্ড ব্যাকলাইট কেন ইউজ করে? বেসিক্যালি দুটো পার্টিকুলার ইস্যুতে। একটা হচ্ছে ব্যাকলাইট যে মেইন কাজটা করে আপনাকে ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করে ফেলে, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে আছেন এমন জিনিসটা মনে হবে না। স্পেশালি আমি যখন একটু সাদা বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি তো খুব একটা ইফেক্ট বোঝা যাচ্ছে না, বাট আপনি যখন অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে দাঁড়াবেন যেখানে আপনি অনেক ক্লাস্টার আছে তখন যখন ব্যাকলাইট ইউজ করবে অনেক ভালো একটা ডিফারেন্স ক্রিয়েট করে। এবং সেই জিনিস হচ্ছে অনেক সময় মানুষ একদম কাছাকাছি দাঁড়ায় ব্যাকগ্রাউন্ডে, লাইক ছায়া পড়ে, ব্যাকলাইট ইউজ করলে ওই ছায়াটা থাকে না এবং মনে হয় যে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছেন। সো এই তিনটা বেসিক লাইট ইউজ করে বিভিন্ন কম্বিনেশন ব্যবহার করে বিভিন্ন একটা আবহাওয়া তৈরি করতে পারেন। ফর এক্সাম্পল আমি সামনে লাইট লক করে দিলাম, আমি জাস্ট ব্যাকলাইট আছে এবং আমার চ্যানেল অনেক ডার্ক হয়ে গেছে, আমি এই ইফেক্টটা দিয়ে এমন আবহাওয়া তৈরি করতে পারি যে মিস্টিরিয়াস একটা ইন্টারভিউ হচ্ছে, চেহারা আবছা আছে বোঝা যাচ্ছে না, এমন একটা আবহাওয়া তৈরি করে যেতে পারি। কিংবা ধরো আমি একটা সাইডে আলো জ্বালাই দেবো, এই সাইড, সো এটা হতে পারে যে মনে করেন কোনো কবিতা বলছি কিংবা মনে করেন স্যাড নিউজ বলছি, তো এক সাইডে আলো অন্য সাইডে একটু ডার্কনেস, একটা আবহাওয়া আছে, একটা ডাইনামিজম আছে এটার মধ্যে। সো আপনার একটু ডিপেন্ড করে যে আপনি কিভাবে লাইটিং সেটআপটা তৈরি করে কোনটাকে ভিডিও বানাতে যাচ্ছেন। সিমিলার আপনি ছবি তুলতে যাচ্ছেন সেম কাজ হতে পারে। মনে করেন আপনি একটা ছবি জাস্ট ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দেন, সামনে সম্পূর্ণটা যে ছবিটা বিভিন্ন সাইডে বোঝা যাবে, সিলটে বোঝা যাবে। আপনি যদি এক পাশ থেকে আলো দেন তাহলে এক সাইডটা খালি উজ্জ্বল হবে, আপনি উপর থেকে আলো দিলে মনে হয় যে গ্লো ইফেক্ট আছে। আপনি ওই ইফেক্টগুলো বিভিন্ন লাইটগুলো সবগুলো মনে করেন ফার্স্ট থেকে সামনে লাইট দেবেন, আপনার সামনে দুটো লাইট দেবেন, তারপর পিছে একটা লাইট দেবেন, ফাইনাল উপরে একটা লাইট দেবেন, এই সবগুলো কম্বিনেশন করে ফাইনাল একটা আউটপুট আপনি পেয়ে যাচ্ছেন। সো দ্য মেইন পয়েন্ট ইজ লাইটিং এর হয়তো আমি 3 সেটআপটা আজকে আপনাকে দেখালাম, বাট এগুলো লাইটগুলো একটু ঘোলা করে ঝাপসা করে ব্রাইট করে কালার চেঞ্জ করে বিভিন্ন কম্বিনেশনে নিয়ে আপনি আরো বেশি আবহাওয়া তৈরি করতে পারেন। জাস্ট আমি বেসিক কনসেপ্ট আপনাকে দিয়ে দিলাম, এরপর বাকিটা আপনার ডিপেন্ড করে যে আপনি কিভাবে এক্সপ্লোর করে কোন কোন আবহাওয়া তৈরি করছেন। আপনার ছবি সব থেকে বেশি ডিটেলস সহ সেভ করতে চান তাহলে র ফরম্যাটে সেভ করবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে একটা ছবি যখন আমরা র ফরম্যাটে সেভ করছি তখন যদি সব থেকে বেশি ডিটেলস থাকে তাহলে কেন আমরা সবসময় র ফরম্যাটেই ছবি তুলি না? এর কারণ হচ্ছে র ফরম্যাটে ফাইল সাইজ অনেক বেশি বড় হয়। তো আপনি যদি ক্যাজুয়াল একটা ফটো ওয়াকে যান 120 ছবি তুলেন তাহলে অনেক ছবি থাকবে আননেসেসারি, ওগুলো অনেক বেশি স্পেস নিয়ে নিই। তাই আপনার যদি মোবাইল স্পেস বেশি না থাকে কিংবা আপনি জাস্ট ক্যাজুয়াল ছবি তুলছেন কিন্তু আপনার র ফরম্যাটে ছবি না তুললেও হবে। কিন্তু আপনার যদি একদম কল্পনা থাকে যে আমি যে ছবিটা তুলবো ওরা আমি পরে এডিট করবো, ইন দ্যাট কেস আপনি র ফরম্যাটে ছবি তুলে আরো ভালো রেজাল্ট পাবেন, কারণ র ফরম্যাটে আরো অনেক ডিটেইলস থাকে যেগুলো এডিট করার সময় ফুটে ওঠে। ফর এক্সাম্পল আপনি মনে করেন নর্মাল করে একটা ছবি তুললেন, ওটা অন্ধকার জায়গা থেকে খুব একটা ডিটেইলস আপনি পাবেন না, আর র ফরম্যাটে ছবি তুললে ওই অন্ধকার ডার্ক এরিয়া এবং লাইট এরিয়াগুলো থেকেও আপনি বেশি ডিটেইলস ফুটিয়ে তুলতে পারবেন। এবং সেকেন্ড জিনিস হচ্ছে আপনি যখন একটা ছবি তুলছেন, মনে করেন আপনি একদম ফটোগ্রাফি করছেন, 5-6 ছবি একদম পারফেক্ট তুলতে হবে, এটা আপনার ক্লায়েন্টের কাছে যাবে, আপনার ওয়েবসাইটে যাবে, ইন দ্যাট কেস আপনি র ফরম্যাটে ছবি তুলেন, হাই রেজলিউশন ছবি থাকলে সবসময় একটা সুবিধা আপনি পাবেন। আই গেস একটু সিম্পল একটা ডিসিশন যে যখন আপনি কোনো একটা ছবি তুলছেন এবং আপনি জানেন যেটা একদম ভালো মতো কাজে ব্যবহার করবে, ইন দ্যাট কেস র ফরম্যাটে ছবি তুলবেন। অন্যদিকে যদি ক্যাজুয়াল ছবি তুলেন র ফরম্যাট না ব্যবহার করলেও হবে। আপনার মোবাইলের সেটিংস অপশনে দেখবেন র ফরম্যাট অপশনটা আছে, অন হয়তো প্রো মোড অপশন অন করে তারপর র ফরম্যাটে ছবি তুলতে হবে। এখন যে কোনো জায়গায় আপনি আপনার নিজের পারপাস নিজে ডিসিশন নিতে পারবেন যে আপনি র ফরম্যাটে ছবি তুলবেন নাকি নর্মাল মোডে ফটো তুলবেন। যদি আপনার মনে হয় এই আইডিয়াটা একদম নতুন ছিল আপনার কাছে কিন্তু কনসেপ্টটা আমার জানা দরকার, কিন্তু আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে মোবাইল ফটোগ্রাফি ইন্টারেস্টেড ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। ক্যামেরার সামনে যদি আপনি আরো বেশি কনফিডেন্ট হতে চান, আপনি যদি আরো বেশি আত্মবিশ্বাসের সাথে ভিডিও রেকর্ড করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ গত 3 থেকে 4 বছর প্রায় হাজারখানেক ভিডিও বানানোর সময় আমি যে জিনিসগুলো শিখেছি সেগুলো এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। মূলত 10টা মাইন্ডসেট চেঞ্জিং টিপস অ্যান্ড ট্রিক্স যেগুলো হোপফুলি ক্যামেরার সামনে আরো বেশি আত্মবিশ্বাসী হতে আপনাকে সাহায্য করবে। টিপ নম্বর 1 হচ্ছে আপনার ভয়েস যদি ভিডিওতে একটু অদ্ভুত মনে হয়, একটু উইয়ার্ড মনে হয়, ইটস কমপ্লিটলি ন্যাচারাল। কারণ আমরা যখন কথা বলি পুরো পৃথিবী আমাদের কণ্ঠস্বরটা শুনি, ভিডিওতে রেকর্ড হয় আমাদের কণ্ঠস্বর, কিন্তু আমরা আরেকটা এক্সট্রা জিনিস শুনি, সেটা হচ্ছে আমরা কথা বলার সময় মাথার ভিতরে যে ভাইব্রেশন হয় সেই সাউন্ডও কিন্তু আমরা শুনি। তাই আমাদের কণ্ঠস্বর প্লাস ভাইব্রেশন এই দুটো জিনিস মিলে আমরা আমাদের ভয়েসটা শুনি। তাই ভিডিওতে মনে হয় কি জানি একটা জিনিস না, কি জানি একটা জিনিস মিসিং, কি জানি জিনিসটা উইয়ার্ড, আসলে ইটস কমপ্লিটলি ন্যাচারাল। তাই আপনার যদি মনে হয় যে মাইকের সমস্যা কিংবা এডিটিংয়ের সমস্যা, আসলে সমস্যাটা কোথাও নেই, ইটস জাস্ট আমাদের মেন্টাল একটা প্রিপারসেপশন থাকে যে আমাদের ভয়েস একটু এবং যখন আমরা ফার্স্ট ভিডিও শুনি তখন আমাদের ভয়েস আরেকটু মনে হয়। তাই আপনার যদি মনে হয় যে আপনার ভিডিওতে আপনার ভয়েস ডিফারেন্ট মনে হচ্ছে, অদ্ভুত মনে হচ্ছে, ইটস কমপ্লিটলি ন্যাচারাল। টিপ নম্বর 2 হচ্ছে আপনি যদি আপনার চেহারাটা ভিডিওতে উপস্থাপন করতে আনকমফোর্টেবল ফিল করেন তাহলে একদম প্রথম দিকে আপনি স্ক্রিন রেকর্ড করেন, অন্য ভিডিও ক্লিপ সংগ্রহ করেন, ওগুলো পিছিয়ে আপনার ভয়েস ওভারটা দেন। সেকেন্ড ফেজে আপনি যখন কমফোর্টেবল হয়ে যাবেন নিজেকে রেকর্ড করেন, ভিডিও ফ্রেমের একটা কর্নারে নিজেকে উপস্থাপন করেন। ওটা যখন কমফোর্টেবল হয়ে যাবেন ভিডিওতে 10 সেকেন্ড 20 সেকেন্ড এভাবে অ্যাপিয়ার করে, 10 সেকেন্ড পর পর 20 সেকেন্ড পর পর একটু ন্যারেশন দেয়। ওটাতে যখন কমফোর্টেবল হয়ে যাবেন তারপর পুরো একটা ভিডিও আপনি দাঁড়িয়ে ভিডিও করে ফেলেন। অথবা আপনার যদি স্ক্রিন কালার নিয়ে যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে আপনি ভিডিওটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে আপলোড করে ফেলতে পারেন। এখন আমি একটা জিনিস ক্লিয়ারলি বলে রাখি, আপনাকে কিন্তু এই জিনিসটা আস্তে কমফোর্টেবল হতে হবে। এগুলো জিনিস কেবল শুরুর দিকে অ্যাপ্লাই করার জন্য। আপনি যখন 10 মিনিট ভিডিও করে ফেলবেন আপনার ব্ল্যাক এন্ড হোয়াইট করা লাগবে না, আপনার ছোট করে নিজে উপস্থাপন করা লাগবে না, আপনি নিজে কনফিডেন্ট ইনাফ হয়ে যাবেন যে পুরো ভিডিওটা আপনি নিজে কথা বলে পার করে দিতে পারবেন। টিপ নম্বর 3 হচ্ছে ভিডিও করার সময় কমপ্লিট মুখস্থ না করে জাস্ট ঠিক করে রাখেন শুরুতে কি বলবেন, শেষে কি বলবেন এবং ভিডিওর মেইন পয়েন্টগুলো কি কি। কমপ্লিট মুখস্থ বলতে গেলে মানুষের জন্য এটা বলি, প্লাস একটা লাইন ভুলভাল হলে আপনি নিজের পুরো জিনিসটা আবার শুরু থেকে শুরু করতে হবে। তাই বেটার হয় শুরুটা শেষটা এবং মেইন পয়েন্টগুলো মনে রাখা। টিপ নম্বর 4 হচ্ছে স্টার্ট স্মল। প্রথম দিকে যে অনেক মানুষের সামনে ভিডিওটা উপস্থাপন করতে হবে, ফেসবুকে শেয়ার করতে হবে, নট নেসেসারি দ্যাট। আপনি যদি একটু অস্বস্তি বোধ হয় মানুষের সামনে ভিডিওটা দিতে তাহলে আপনি শুরু করেন ইনস্টাগ্রাম দিয়ে, যেখানে খুব একটা বেশি মানুষ ভিডিও দেখে না সেখানে আপলোড করে, কিংবা ইউটিউবে আপলোড করেন। প্রথম দিকে তো সবার সাবস্ক্রাইবার থাকে, প্রথম দিকে আপলোড করলে যে ভিউজ হবে নট নেসেসারি দ্যাট। আপনি এমন জায়গায় আপলোড করে দেখেন যেখানে খুব একটা বেশি মানুষ দেখতে আপলোড করে কমফোর্টেবল হয়ে যায়। ভিডিও বানানোর একটা প্রসেস,
আপলোড করা সেটাও কিন্তু আরেকটা প্রসেস। এই দুটোর ক্ষেত্রে কিন্তু আপনার মাইন্ডসেটটা ঠিক রাখতে হয়। তাই অনেকে হয়তো ভিডিও করছে ওটা কিন্তু তারা কমফোর্টেবল, কিন্তু মানুষের সামনে উপস্থাপন করতে তারা আনকমফোর্টেবল ফিল করে। তো আপনি যদি প্রথম মানুষ দেখছে না এমন কিছু জায়গায় ভিডিও আপলোড করে অভ্যস্ত হয়ে যায়, তাহলে পুরো জিনিসটা আপনার জন্য আরো বেশি ন্যাচারাল হয়ে যায়। টিপ নাম্বার 5 হচ্ছে সেন্সর করার সময় সেন্সর করা। অর্থাৎ অনেক যখন কথাবার্তা বলে, কথাবার্তা বলার সময় তার চিন্তা করছি আমি ঠিক বললাম ভুল বললাম, এই জিনিসটা বললে মানুষ কিভাবে জিনিসটা পারসিভ করবে। তাই তারা কথা বলবে কি, তারা কথা বলার পর কি হবে ওইটা চিন্তা করতে তারা ব্যস্ত। তাই মেইন পয়েন্ট হচ্ছে আপনি যখন কথা বলছেন ভিডিওতে সম্পূর্ণ ফোকাস করেন। ভিডিও করার পর এডিট করার সময় আপনি পারেন, তখন যদি ভুল কিছু বলে থাকেন তখন সেন্সর করে ফেলেন। কিন্তু আপনি যদি ভিডিও বলার সময় কি বলছেন, কি ঠিক বলছেন, কি ভুল বলছেন ওই চিন্তা করতে থাকেন, তাহলে আসলে ভিডিও ডেলিভারিটাতেই ঝামেলা হয়ে যাবে। আপনি জাস্ট তোতরে থাকবেন কিংবা আটকাতে থাকবেন। তাই ভিডিওতে আপলোড করার পর কি হবে ওই চিন্তা না করে ভিডিওতে কি বলছেন ওতে মনোনিবেশ করুন। টিপ নাম্বার 6, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলে। অনেক সময় মানুষজন ভিডিও করে তারা ক্যামেরার লেন্সের দিকে না তাকিয়ে স্ক্রিনে তাকিয়ে কথাবার্তা বলে। স্ক্রিনে তারা দেখছে তারা কি মাঝখানে দাঁড়িয়ে আছে নাকি, ওদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে নাকি না। এগেইন আমরা একটা পার্টিকুলার সময় দুটো জিনিস নিয়ে কনসিয়াসলি কাজ করতে পারি না, চেতনভাবে দুটো কাজ করতে পারি না, অবচেতনভাবে আমরা করতে পারি, বাট একটা পার্টিকুলার টাইমে আমরা একটা পার্টিকুলার জিনিসে ফোকাস করতে পারি। তাই আপনি যদি কমপ্লিটলি ফোকাস করতে থাকেন যে কেবল দাঁড়িয়ে আছে নাকি না, তাহলে আপনার কথা বলার সময় বিভিন্ন গ্যাপ চলে আসবে। তাই বেস্ট হবে যদি প্রথম দিকে আপনি খেয়াল করে নেন যে আপনি স্ক্রিনের মাঝখানে দাঁড়িয়ে আছে নাকি না, এটা ইনশোর করার পর ক্যামেরার লেন্সের দিকে যদি তাকিয়ে কথা বলেন তাহলে বেস্ট হয়। আপনি স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন, যেটা অনেক তাকে কথা বলছি, তাহলে মনে হয় যে আপনি ঠিক ভিউয়ার্সের দিকে তাকিয়ে কথা বলছেন, আপনি কোন দিকে তাকিয়ে কথা বলছেন। আপনি যদি লেন্সের দিকে তাকিয়ে কথা বলেন তাহলে আপনার ফোকাস ভালো হবে এবং দুই আপনার কোনো সেন্সার ছাড়া আপনি ঠিকমতো কথা বলতে হবে এবং মানুষ মনে করবে যে আপনার দিকে তাকিয়ে কথা বলছে। টিপ নাম্বার 7, পশ্চার কিংবা বডি ল্যাঙ্গুয়েজ। আপনার যদি বেশি এনার্জি থাকে, আপনি যদি চিৎকার চেঁচামেচি করতে থাকেন ভিডিওতে, তাহলে একটু বসে ভিডিও করেন। আমি যদি বসে ভিডিও করি অটোমেটিক কিন্তু অনেক কাম ডাউন হয়ে যায়। অনেকে দেখেন আপনার মনে করেন ফিডব্যাক আছে যে ভাই কোনো এনার্জি নাই ভিডিওতে, আপনি যদি দাঁড়িয়ে ভিডিও করেন আপনি কিন্তু অটোমেটিক বেশি এনার্জি চলে আসবে। একটা কথা আছে, মোশন ব্রিংস ইমোশন। আপনি যদি একটু দাঁড়িয়ে কথা বলেন, একটু যদি স্ট্রেট আপনি কথা বলতে পারেন, আপনি কিন্তু অনেক এনার্জি চলে আসে, অনেক প্রাণবন্ত চলে আসে। তা আপনি যদি বেশি এনার্জি দরকার হয় দাঁড়িয়ে মুখ খুলে কথা বলেন, আপনি যদি এনার্জি কমানো দরকার হয় আপনি বসে কথা বলেন। টিপ নাম্বার 8, পারফরমেন্স ইস্যু। অনেকে হয়তো মানুষ সামনে দাঁড়িয়ে থাকলে তারা একটু নার্ভাস হয়ে যায়, তারা যদি একটা পয়েন্ট ভুলে ফেললো তাদেরকে আবার শুরু করতে হচ্ছে, মানুষ দাঁড়িয়ে আছে এটা দেখলে তারা বেশি ভেঙে পড়ে। তা আপনি যদি মনে হয় যে আশপাশে মানুষ না থাকলে আপনার জন্য বেটার হয়, তাহলে যেগুলো জায়গায় মানুষ নাই, যে সময় মতো মানুষ নেই সেই সময় আপনি ভিডিও রেকর্ড করেন, তাহলে আপনার জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। অনেক মানুষ খুব কমফোর্টেবলি ভিডিও করে যেতে পারে, যখনই মানুষ দাঁড়িয়ে যায় তারা আমরা একটু ভাঙাচোর অবস্থা চলে যায়। আপনার যদি মনে হয় যে আপনি একাকি সবথেকে ভালো ভিডিও করেন, তাহলে সেটিংসটা ওভাবে রেডি করেন। টিপ নাম্বার 9, কন্ট্রোল দ্য কন্ট্রোলেবল। এমন জিনিসগুলোতে ফোকাস করেন যেগুলো আপনার কন্ট্রোলের মধ্যে আছে, অর্থাৎ লাইটিং সেটআপ ফোকাস করেন, আপনি একটা ভিডিওতে কত রিসার্চ করবেন ওই জিনিসটাতে ফোকাস করবেন। কিছু কিছু জিনিস প্রথম দিকে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, যেমন আপনি হয়তো ভিডিওর সামনে নার্ভাস হয়ে যায়, হয়তো আপনি ভিডিওর সামনে গেলে একটু শাই ফিল করেন, এই জিনিস হয়তো আপনি কন্ট্রোলের বাইরে। কিন্তু যেই জিনিসগুলো আপনার কন্ট্রোলের মধ্যে, লাইটিং সেটআপ, ভিডিও রিসার্চ, আপনি কোথায় করবেন, কত চিন্তা করবেন, কত প্ল্যান করবেন, এই কন্ট্রোলেবল জিনিসগুলো আপনি যত বেশি ফোকাস করতে থাকবেন আপনার ভিডিও কোয়ালিটি তত ভালো থাকবে। যত বেশি আপনি প্র্যাকটিস করবেন আপনার নিয়ন্ত্রণের বাইরের জিনিসগুলো আপনার আয়ত্তে চলে আসবে। টিপ নাম্বার 10, এক্সপেকটেশনগুলো ঠিকঠাক জায়গায় মতো রাখেন। অনেকে এক্সপেক্ট করে বিকজ তারা অনলাইনে ভিডিও দেখছে, তারা ইউটিউবার থেকে দেখছে, এবং তারা ভাবছে আমি তো ভিডিও করতে পারি। জিনিস হচ্ছে যারা ইউটিউবিং করছে, অনেক দিন করছে, অনেক দিনের ভিডিও করছে, তারা অনেক দিন ধরে করছে, অনেকবার প্র্যাকটিস করেছে, শুরু থেকে তাদের ভিডিওগুলো একটু নিম্নমানের মতো, তারা অটোমেটিক ইমপ্রুভ করেছে প্র্যাকটিস করতে করতে। আমাদের যদি ফার্স্ট এক্সপেকটেশন থাকে যে আমরা অন্য ইউটিউবের মতো ফার্স্ট ভিডিওতে আমরা ফাইট দিব, তাহলে আসলে আমরা একটু হয়তো নিজেকে হতাশ করতে যাচ্ছি, কারণ প্রথম ভিডিওতে ইমপ্রুভ করার অনেক স্কোপ থাকে। তো ফার্স্ট থেকে খেয়াল রাখেন যে আপনার প্রথম ভিডিও হয়তো খুব একটা জোস হবে না, এই যে কোনো স্কিলের মতো ভিডিও মেকিং একটা স্কিল। আপনি প্রথম ড্রয়িং এই যে পাবলিক ফেস হয়ে যাবেন নট নেসেসারি, ঠিক আছে, প্রথম ভিডিওতে এই যে আপনি প্রফেশনাল যে ডিরেক্টর হয়ে যাবেন, ভিডিও মেকার হয়ে যাবেন নট নেসেসারি। প্রথম ভিডিওতে হয়তো একটু পচা হবে, কিছু জায়গায় চুল থাকবে, আস্তে আস্তে আপনি ইমপ্রুভ করে বেটার হয়ে যাবেন। এই হচ্ছে আমার 10 টিপস এন্ড ট্রিক্স। হোপফুলি এগুলো আপনার মাইন্ডসেটকে এমনভাবে চেঞ্জ করবে যেটা কারণে আপনি ভিডিওর সামনে আরো বেশি কমফোর্টেবল হতে পারেন। আর একটা জিনিস হয়তো আপনি খেয়াল করেছেন, এখন প্রায় সবাইকে গ্রুপ ওপেন করতে হচ্ছে, পেজ ওপেন করতে হচ্ছে, চ্যানেল ওপেন করতে হচ্ছে, নিজের প্রয়োজনে না হলেও বিভিন্ন কাজের জন্য তাদেরকে ওপেন করতে হচ্ছে। তো আপনার লাইফে কোনো না কোনো সময় আপনাকে ভিডিওতে হাজির হতে হবে। যদি আপনার ফেসবুক কিংবা ইউটিউব করার ইচ্ছা না হয়, আপনি হয়তো মিটিংয়ের জন্য ভিডিও কল করতে হবে, আপনি ক্যামেরার সামনে কমফোর্টেবল হতেই হবে। এবং একটা পার্টিকুলার জিনিসটা আমি শেষ করবো, সেটা হচ্ছে আপনি যদি ভিডিও প্র্যাকটিস করেন, ভিডিওর সামনে এসে আপনার আইডিয়াসগুলো শেয়ার করেন, এগুলো আপনার ক্যারিয়ারে হেল্প করবে। প্লাস আপনি এখানে যে কনফিডেন্সে গেইন করবেন, এটা বাকি সারাটা জীবন বাকি সবগুলো ক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। So I wish you all the best. Hopefully এই টিপস এন্ড ট্রিক্সগুলো আপনি অ্যাপ্লাই করলে ক্যামেরার সামনে আপনি আরো বেশি আত্মবিশ্বাস হতে পারবেন, আরো বেশি কনফিডেন্ট হতে পারবেন। এবং এই কনফিডেন্সটা খালি ক্যামেরার সামনে না, ক্যামেরার পেছনেও আপনার লাইফে কাজ করবে। তো আপনি যদি মনে হয় এই ভিডিও দেখলে আপনার কোনো ফ্রেন্ডের কাজে লাগবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। ডিজিটাল মার্কেটিং করেন, আর্ট ফটোগ্রাফি করেন, কিংবা ভিডিওগ্রাফি কিংবা গ্রাফিক ডিজাইনিং, আজকে কনসেপ্টটা সবার ক্ষেত্রে কাজে লাগবে এবং কনসেপ্টে এক্সপ্লেন করার পরে এটা প্র্যাকটিক্যালি কিভাবে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই হয় সেটা আমি এক্সপ্লেন করবো। আজকে কনসেপ্ট হচ্ছে অ্যাসপেক্ট রেশিও। মূলত অ্যাসপেক্ট রেশিও যদি সিম্পল ভাষায় বলি, স্ক্রিনের উইডথ অর্থাৎ প্রস্থ এবং স্ক্রিনের হাইট, উচ্চতা, এই দুটোর রেশিওকে অ্যাসপেক্ট রেশিও বলে। ফর এক্সাম্পল আপনি যখন ভিডিওটা দেখছেন, এটার প্রস্থ এবং উচ্চতা এই দুটো জিনিসের রেশিও হচ্ছে 16:9। আমি যদি এটাকে 4:3 বানিয়ে ফেলি তাহলে এটা স্কুইজ হয়ে ফেলবে দুই পাশ থেকে, কিন্তু আমি যদি ওয়াইড অ্যাঙ্গেল করে ফেলি উপর থেকে এটা স্কুইজ হয়ে গেল। এখন জিনিস হচ্ছে এই যে অ্যাসপেক্ট রেশিও এটা কেন লাগে কিংবা এটা কাজটাই দিয়ে আসলে কি। সো একদম ফার্স্টে দুটো টার্ম হয়তো অনেকে আমরা জানি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর হচ্ছে পোর্ট্রেট। ল্যান্ডস্কেপ বলতে আমরা যখন এইভাবে ছবি তুলছি কিংবা এইভাবে ভিডিও করছি, এই মোড হরিজন্টাল, আর অন্যটা হচ্ছে পোর্ট্রেট মোড, ভার্টিক্যাল মোড, যখন আমরা এইভাবে ভিডিও করছি কিংবা ছবি তুলছি। তো আমরা যখন মানুষের ছবি তুলছি আমরা হয়তো এইভাবে ছবি তুলছি, বিকজ আমরা মানুষ দাঁড়িয়ে আছে, হয়তো আমরা একটু বডি জানতে আমাকে এইভাবে ছবিটা তুলতে হয়।
অন দি আদার হ্যান্ড আমরা যদি কোনো একটা দৃশ্য ছবি তুলি লম্বা একটা জায়গা জুড়ে, তাহলে ভার্টিক্যালি ছবি তুলে লাভ নেই। আমরা যদি এইভাবে হরিজন্টালি অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে ছবি তুলি তাহলে বেশি বেনিফিট আছে। এখন এই যে ভার্টিক্যাল, এই যে হরিজন্টাল, এই যে অ্যাসপেক্ট রেশিও, এটা কিভাবে কাজে লাগে এবং কেন এটা দরকার? হয় জিনিস আপনি যদি খেয়াল করেন আজকে থেকে সব জায়গায় আপনি যদি নোটিস করেন দেখবেন যে উপরে নিচে যদি আমি একটা বার অ্যাড করি, আমার অ্যাসপেক্ট রেশিওটা মনে করেন 18:8 করে ফেললাম, তাহলে জিনিসটা অনেকটা সিনেমাটিক মনে হয়। আপনি যদি বিভিন্ন বিজ্ঞাপন খেয়াল করেন, বিভিন্ন মুভি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন উপরে নিচে ব্ল্যাক বার আছে। এখন এটা অনেকদিন ধরে সিনেমায় এই উপরে নিচে ব্ল্যাক বার এবং অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও করা হয়েছে জন্য যখন কোনো বিজ্ঞাপনে ব্ল্যাক বারটা ইউজ করা হয়, মানুষের একটা সাইকোলজিক্যাল টেন্ডেন্সি হচ্ছে তারা ভাবে এটার মধ্যে একটা সিনেমাটিক ইফেক্ট আছে। আপনি যদি প্লেন ভিডিও রেকর্ড করেন এই ভিডিওর মতো, আপনি উপরে নিচে ব্ল্যাক বার অ্যাড করে দেন, আপনাদের একটু হলেও সিনেমাটিক একটা ইফেক্ট পেয়ে যান। এখন আসছে এটা প্র্যাকটিক্যাল ইফেক্টস নিয়ে। আমরা সবাই হয়তো না হরিজন্টালি ভিডিও দেখতে অভ্যস্ত, কিন্তু ইদানিং অনেক প্ল্যাটফর্ম এসছে যেরকম আইজিটিভি কিংবা টিকটক কিংবা আগে ছিল ভাইন, যেখানে আপনি এরকম ভার্টিক্যালি ভিডিও আপলোড দিচ্ছেন কিংবা ভার্টিক্যাল আপনি পোর্ট্রেট মোডে ছবিগুলো আপলোড দিচ্ছেন। তাই আমরা সবসময় এভাবে হরিজন্টাল এখন যে ট্রেন্ডে দেখছেন এভাবে ভিডিও করে এসেছি, কিন্তু নতুন নতুন বিভিন্ন মোবাইল প্ল্যাটফর্মে আপনার ভার্টিক্যাল ভিডিও তৈরি হচ্ছে এবং আপনি যদি ভার্টিক্যালি ভিডিওটা করেন তাহলে আপনার ভিডিও হয়তো অনেক ক্ষেত্রে বেশি হবে। ফর এক্সাম্পল, আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড দিই আমরা হরিজন্টালি ভিডিও আপলোড দিই, আর ফেসবুকে আপনার স্কোয়ার ভিডিও অর্থাৎ 1:1 অ্যাসপেক্ট রেশিও কিংবা আপনার পোর্ট্রেট মোড কিংবা 5:6 রেশিওতে আপনার ভিডিও বেটার পারফর্ম করে। তাই অ্যাসপেক্ট রেশিও খালি একটা ফটোগ্রাফি কনসেপ্ট না, খালি একটা ভিডিওগ্রাফি কনসেপ্ট না, এটা একটা ডিজিটাল মার্কেটিং কনসেপ্ট যে কোথায় কোন অ্যাসপেক্ট রেশিওতে আপনার কন্টেন্ট আপলোড দিলে বেশি মানুষ জিনিসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। এখন মনে করেন আপনি একটা ভিডিও মাল্টিপল জায়গায় আপলোড দিতে যাচ্ছেন, ইন দ্যাট কেস মনে করেন আপনি এভাবে ভিডিও রেকর্ড করলেন 16:9, তারপর যখন আপনি ফেসবুক আপলোড দিচ্ছেন 2 কেটে ফেলেন 1:1 রেশিও হয়ে গেল, তাহলে আপনি ফেসবুকের জন্য অপটিমাইজ ভাবে আপলোড করতে পারবেন। এখন এই অ্যাসপেক্ট রেশিওটা খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু এই ভুলটা কারণে আপনি অনেক জায়গায় দেখবেন মানুষের প্রোফাইল পিকচার একটু স্ট্রেচড হয়ে গেল, একটু বেঁকে গেল, সাইড চলে গেল, বিকজ প্রোফাইল পিকচার যখন আপনি আপলোড দিচ্ছেন ওটা স্কোয়ার অ্যাসপেক্ট রেশিওতে আপলোড দিতে হয় 1:1, তাহলে আপনার চেহারা একদম সেন্টারে থাকবে। অন দি আদার হ্যান্ড বিভিন্ন আদার পোস্ট আছে যেমন গ্রুপ কভারগুলো একটু চিকন হয় উপর থেকে, তাই 1:1.92 এই রেশিওতে আপলোড করতে হয়। কিংবা ইউটিউবে যদি কভার আপলোড দিচ্ছেন তাহলে আরেকটা ডিফারেন্ট অ্যাসপেক্ট রেশিও। সো ওখানে মেইন থিংটা হচ্ছে আপনি যখন একটা কন্টেন্ট বানাচ্ছেন, একটা ছবি তুলছেন কিংবা ভিডিও বানাচ্ছেন, ওটা ফার্স্ট দেখতে হচ্ছে কোন কম্পোজিশনে তুললে সব থেকে ভালো হয়। আপনি যদি মানুষের ছবি তুলছেন তাহলে পোর্ট্রেটের ছবি তুলতে ভালো হবে, আপনি যদি একটা ল্যান্ডের ছবি তুলেন তাহলে ল্যান্ডস্কেপ মোডের ছবি তুললে ভালো হবে। এবং সেম জিনিস আপনি চিন্তা করতে হবে যে আপনি আপনার কন্টেন্ট, আপনার ছবিটা কিংবা ভিডিওটা কোথায় আপলোড দিচ্ছেন, ওখানে কোন রেশিওতে আপলোড দিলে মানুষ সব থেকে ভালো হবে আপনি জিনিসটা দেখতে পারবেন। সো আশা করি অ্যাসপেক্ট রেশিও জিনিসটা একটু আমি ক্লিয়ার করতে পেরেছি। এটা কিন্তু একটা ফটোগ্রাফি কনসেপ্ট, এটা কিন্তু একটা ভিডিওগ্রাফি কনসেপ্ট না, এটা আস্তে আস্তে আমাদের ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ডিজাইনের মধ্যেও চলে এসেছে এবং এটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও আছে। যদি আপনার মনে হয় এই ভিডিওটা একটু হলেও ইম্প্যাক্টফুল ছিল, একটু হলেও ইনফরমেটিভ ছিল, দুটো কোনো কনভারসেশন দিলে, এবং আপনার যদি কোনো ফ্রেন্ড থাকে যে ফটোগ্রাফি শিখছে, ভিডিওগ্রাফি শিখছে, তার সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কিভাবে আমরা মোবাইলের মাধ্যমে খুব ভালো ক্রিস্প সাউন্ড রেকর্ড করতে পারি। ফার্স্ট হ্যাক, মোবাইল কিন্তু তৈরি প্রথমে হয়েছে বিভিন্ন কল করার জন্য, তো মোবাইলের বিল্ট ইন মাইক্রোফোন কিন্তু বেশ দারুণ। খালি একটাই সমস্যা, আপনি যদি মোবাইলে ভালো মতো অডিও রেকর্ড করতে চান, মোবাইলটা মুখে খুব কাছে নিয়ে রেকর্ড করতে হয়, তাহলে আপনি দারুণ অডিও পাবেন। কিন্তু আপনি যদি দূর থেকে ভিডিওটা রেকর্ড করেন তাহলে আপনারটা ইজি সলিউশন কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়, সেটা হচ্ছে ল্যাভেলের মাইক্রোফোন। ল্যাভেলের মাইক্রোফোনগুলো তার দিয়ে কানেক্টেড থাকে আপনার মোবাইল ডিভাইসে। তো আপনি জাস্ট মোবাইলের 3.5mm হেডফোন জ্যাকে কানেক্ট করবেন এবং অন্য পাশটা আপনি আপনার বডিতে পিন করে রাখবেন, এটা দারুণ সাউন্ড আসবে। অনেক সময় ল্যাভেলের মাইক্রোফোনগুলো কাজ করে না, ইন দ্যাট কেস আপনি একটা স্প্লিটার কিনে নিতে পারেন। স্পিকারটা আপনার মোবাইলের 3.5mm হেডফোন জ্যাক থেকে স্প্লিট করে একটা অডিও পোর্ট বানায় আর একটা হেডফোন পোর্ট বানায়। সো ওই জিনিসটা ব্যবহার করলে, অর্থাৎ স্প্লিটারটা ব্যবহার করলে আপনার ল্যাভেলের মাইক্রোফোন কাজ করতে পারে। আপনি চাইলে বিভিন্ন ওয়্যারলেস মাইক্রোফোন ব্যবহার করতে পারেন, যেটা আপনার বিল্ট ইন একটা সফটওয়্যারের মধ্যে রেকর্ড করে রাখে অডিওটা, পরে ভিডিওর সাথে সিঙ্ক করে নেয়, ওগুলোর প্রাইস আরেকটু বেশি। সো আপনার অনেকগুলো হার্ডওয়্যার অপশনস আছে, আপনি মোবাইল দিয়ে রেকর্ড করতে পারেন, আপনি ল্যাভেলের মাইক্রোফোন দিয়ে করতে পারেন, ল্যাভেলের মাইক্রোফোন না কাজ করলে আপনি স্পিকার ব্যবহার করতে পারেন, এমনকি আপনি বিভিন্ন ইউএসবি যে মাইক্রোফোনগুলো আছে সেগুলো কনভার্টার দিয়ে ইউজ করতে পারেন। ইউএসবি মাইক্রোফোনের কনভার্টার কিন্তু পাওয়া যায়। এখন আমরা বিভিন্ন ডিভাইস এক্সপ্লোর করলাম এবং ল্যাভেলের মাইক্রোফোন সব থেকে কম দামে আপনাকে বেস্ট রেজাল্ট দিবে। এখন আসি, আপনি যখন সাউন্ড রেকর্ড করছেন তখন আপনার এনভায়রনমেন্টে কেমন হওয়া দরকার। অনেকের সাউন্ড রেকর্ড করার সময় পিছনে ব্যাকগ্রাউন্ড নয়েজ চলে আসে, অনেক হিসিং চলে আসে। ইন দ্যাট পার্টিকুলার কেস আপনি যখন ভিডিও রেকর্ড করছেন, অডিও রেকর্ড করছেন, পারলে আপনার সবগুলো ফ্যান এবং এসি এবং আপনার যে জানলা দরজা আছে সেগুলো বন্ধ করে দেবেন। আবদ্ধ ঘরে আপনার নয়েজ বাইরে থেকে অনেক কম আসে। সেকেন্ড জিনিস হচ্ছে, আপনি যখন একটা বদ্ধ রুমে কথা বলেন, আপনার কথা বিভিন্ন জায়গায় বাউন্স করে, ইকো হয়, প্রতিধ্বনি হয়। আপনি যদি আপনার চারপাশে বিভিন্ন জিনিস দিয়ে রাখেন যেগুলো একটু কুশন করে সাউন্ডকে, ফর এক্সাম্পল আপনি যদি দেয়ালের মধ্যে কম্বল দিয়ে রাখেন কিংবা অনেক জায়গায় স্পঞ্জ পাওয়া যায়, ফোম পাওয়া যায়, যেগুলো সাউন্ডকে অবজার্ভ করে, সেটা আপনার সাউন্ডকে অনেক বেশি ক্রিস্প করে ফেলে। তাই খেয়াল রাখবেন আপনি একদম যেন ফাঁকা রুমে কথা না বলেন। তো হোপফুলি এই কয়েকটি টিপস এন্ড ট্রিক্স কাজে দিলে আপনার অডিও অনেক অনেক বেশি বেটার হবে। এন্ড ফাইনালি একটা জিনিস বলে রাখি, আপনি অনেক সফটওয়্যার দিয়ে আপনার অডিও এডিট করতে পারেন, ফর এক্সাম্পল অডাসিটি কিংবা অ্যাডোবি অডিশন, অনেক সফটওয়্যার দিয়ে অনেক এডিট করা যাবে। এডিট অনেক কমপ্লিকেটেড একটা প্রসেস, বাট আপনি যখন সাউন্ডটা রেকর্ড করবেন তখন যদি একদম ঠিকমতো রেকর্ড করতে পারেন তাহলে আপনার এডিটিং প্রসেসটা ইজি হয় এবং কোয়ালিটি সব থেকে দারুণ হয়। সো হোপফুলি এরপর থেকে যখন আপনি রেকর্ড করবেন, জাস্ট রুমটাকে আবদ্ধ রাখা, প্রতিধ্বনিটা কভার করে ফেলা, কিংবা মনে করেন আপনার এত বেশি ফোন টাঙানোর অপশন নাই। সো আমরা যে একটা কাজ করি, অনেক সময় মনে করি বিভিন্ন টিভিসির জন্য রেকর্ড করতে হয়, জাস্ট কম্বলের নিচে ঢুকে আমরা অনেকটা রেকর্ড করে ফেলি। কম্বলের নিচে গেলে কিন্তু আপনার সব সাউন্ড অ্যাবজর্ব করে নেয় কম্বলটাই।
আপনার যদি একান্তই দরকার হয় যে পারফেক্ট সাউন্ড দরকার, আপনি তোষক কিংবা কম্বল কিংবা চাদরের নিচে গিয়ে রেকর্ড করলে সাউন্ডটা কিন্তু বেশ দারুণ আসবে। হোপফুলি এই কয়েকটা হ্যাক আপনাকে অডিও রেকর্ডিং এ আরো বেটার রেজাল্ট দিবে। আজকে আমরা দেখবো সবথেকে পপুলার ইফেক্ট গ্রিন স্ক্রিন ইফেক্ট কিভাবে কাজে লাগাতে হয়। ফর এক্সাম্পল আপনি ক্লিক করলেন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। সো ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা সিঙ্গেল কালারের ব্যাকগ্রাউন্ড। অফিস একটা সিঙ্গেল গ্রিন কালারের কাপড় বেছানো আছে। আপনি চাইলে গ্রিন পিক করতে পারেন কিংবা ব্লু পিক করতে পারেন। এই দুটো কালার চুজ করার কারণ হচ্ছে এটার সাথে আপনার বডির কোনো কিছু কিন্তু মিলে না। আপনি যদি রেড পিক করতেন আপনার ঠোঁটের সাথে কিন্তু কালকে অনেক মিলে যেতে পারে। আপনি যদি হলুদ পিক করতেন আপনার চেহারার সাথে অনেক কালকে মিলে যেতে পারে। তাই গ্রিন কিংবা ব্লু স্ক্রিন ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এখন পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার গ্রিন আছে এবং আমরা ব্যাকগ্রাউন্ডটা চাইলে প্রিমিয়ার থেকে আলট্রা কি রিমুভ করতে পারি অথবা আফটার এফেক্টস থেকে কি লাইট 1.2 দিয়ে রিমুভ করতে পারি। এগুলো হচ্ছে কম্পিউটার সলিউশন। কিন্তু আমরা যদি মোবাইলে রিমুভ করতে চাই তাহলে আমি একটা পার্টিকুলার সফটওয়্যার কাজ দেখাবো, সেটা হচ্ছে কিনেমাস্টার কিংবা কাইনমাস্টার দিয়ে কিভাবে গ্রিন স্ক্রিন রিমুভ করতে হয়। চলেন আমরা অ্যাপে চলে যাই। তো ওপেন করলাম কাইনমাস্টার অ্যাপটি। প্রথমে আমরা একটি প্রজেক্ট ফাইল নিব। সো বড় আইকনটি সিলেক্ট করলাম এবং আমাদের অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে বলবে। আমরা 6:9 রেশিও নিলাম, অর্থাৎ ইউটিউবে ল্যান্ডস্কেপ মোডটা আর কি। এরপর আমাদের মিডিয়া ব্রাউজার ওপেন হয়ে যাবে। আমরা ব্যাকগ্রাউন্ডে যাবো। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর আমি একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করলাম। আপনি যদি অন্য কোনো পিকচার নিতে চান এগেইন আপনি সেখানে যেতে পারেন, যে আপনি নিজে পছন্দ মতো কোনো পিকচার সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে ইন্টারনেট থেকে কোনো পিকচার ডাউনলোড করে আপনার মোবাইল ডিভাইস থেকে এই জিনিসগুলো নিতে পারেন। এরপর আমরা লেয়ার্সে যাব। লেয়ারে গিয়ে আমরা ওই ভিডিও ফাইলটা সিলেক্ট করবো যেই ভিডিও ফাইলটা আমাদের গ্রিন স্ক্রিনের সামনে রেকর্ড করা আছে। সো আমি গ্রিন স্ক্রিনের ফাইলটা চুজ করলাম এবং ফাইলটা চলে আসলো। এরপর আমরা সবগুলো সিকোয়েন্স সিলেক্ট করবো। সিলেক্ট করে আমাদের ক্লিপটা আমাদের ব্যাকগ্রাউন্ড বরাবর আনবো, অর্থাৎ যখন আমি ভিডিওতে কথা বলছি ঠিক সেই সময় যেন আমার ভিডিও নিচে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকে। এরপর আমরা আমার ভিডিওটা সিলেক্ট করে পুরো স্ক্রিন জুড়ে স্ট্রেচ করে দিই। এখন আপনি যদি আপনি গ্রিন স্ক্রিন ভিডিওটা সিলেক্ট করেন তার পাশে দেখবেন ক্রোমা কি অপশন আছে। এরপর ইনেবল করে দিলেই আপনার গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ হয়ে গেল। এরপর চাইলে আপনি আপনার একটু এদিক ওদিক অপশন করে আপনার গ্রিন স্ক্রিনটা আরও সুন্দর মতো মুছে ফেলতে পারেন। এক একটা জায়গায় এক একটা সেটে এক এক ধরনের লাইটিং থাকে এবং এক এক ধরনের গ্রিন স্ক্রিন টোন আসে। তাই আপনাকে দেখতে হবে যে কোন ইফেক্ট ইউজ করলে কোন কার্ভে রাখলে আপনি সেরা গ্রিন স্ক্রিন এর রেজাল্টটা পাবেন। নট নেসেসারি আমি যে জিনিসটা এখন ভিডিওতে ব্যবহার করছি ওটাই আপনাকে সেরা রেজাল্ট দেবে। এটা সাবজেক্টিভ এবং আপনাকে নিজে এটা ক্লিক করে দেখতে হবে যে কোনটা বেস্ট রেজাল্ট দেয়। কাজ শেষ। এখন দেখছেন গ্রিন স্ক্রিন রিমুভ এবং যদি আমরা ভিন্ন কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করি ওটাও সাথে সাথে চলে আসছে। অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। সো আমাদের গ্রিন স্ক্রিন কিন্তু রিমুভ করা হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডে আমরা যা কিছু ইচ্ছা বসাতে পারি। এখন দরকার হচ্ছে ভিডিওটাকে এক্সপোর্ট করা, অর্থাৎ রেন্ডার করা, অর্থাৎ আলাদা একটা ভিডিও ফাইল হিসেবে নিজের ডিভাইসে নেওয়া। সো আমরা উপরে ডান পাশে মেনু অপশনে ক্লিক করে আমরা এখানে এক্সপোর্টে যেতে পারবো। বিটরেট বাড়িয়ে দিলাম। এরপর এক্সপোর্টে ক্লিক করলে আমাদের এক্সপোর্ট হয়ে যাচ্ছে এবং আমরা একটা আলাদা ভিডিও ফাইল হিসেবে পেয়ে যাবো। এখন আপনি চাইলে সিম্পলি এবং গ্রিন স্ক্রিন ইউজ করে ব্যাকগ্রাউন্ড অনেক কিছু দিয়ে ফেলতে পারেন, অথবা আপনি চাইলে আরেকটু এক্সপেরিমেন্ট করতে পারেন। ফর এক্সাম্পল আমি সামনে আরেকটু যদি এরকম ছোট্ট সবুজ কার্ডবোর্ড নিই, তাহলে এই জায়গাটা বসাই, আমাকে বসাবো, ঠিক আছে? এরপর আমি এই করছি। এখন এই ফুটেজটা দেখেন আমি কিভাবে কাজে লাগে। আপনি চাইলে এর কোনো একটা অ্যাপের জন্য ইউজ করে ফেলতে পারেন। সো আপনি গ্রিন স্ক্রিন কতটা ক্রিয়েটিভলি ইউজ করছেন সেটার উপর নির্ভর করে যে আপনি এই রেজাল্টটা কত বেশি দারুণ হবে। সো হোপফুলি আজকে এই টিউটোরিয়ালে একটু হলে আপনার জন্য ইনফরমেটিভ ছিল। যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কেউ দেখলে তারা লাভবান হবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। অ্যান্ড ফাইনালি একদম সেটআপটা একটু দেখে নিই। সো এটা হচ্ছে আমাদের সেটআপ এবং চারপাশে লাইট দেওয়া আছে এবং পরিষ্কার লাইট দেওয়া আছে এবং এটা হচ্ছে আমাদের গ্রিন স্ক্রিন। তো গ্রিন স্ক্রিন জানবেন গ্রিন স্ক্রিন রেডি। এখন গ্রিন স্ক্রিন আপনি সেট করছেন, ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে আপনি গ্রিন স্ক্রিন যাতে ইভেন থাকে, অর্থাৎ মাঝখানে যত কম ভাঁজ থাকে তত আপনার জন্য বেটার হবে, এডিট করতে ইজিয়ার হবে এবং চারপাশ থেকে যেন ইকুয়াল লাইটিং হয়। এপাশে দুটো লাইট, এপাশে দুটো লাইট, উপরে দুটো লাইট, আর এক্সট্রা কোনো লাইট নেই। আপনাকে সিমেট্রিক লাইটিং দিতে হবে যেন গ্রিন স্ক্রিনের সবগুলো অংশ সেম হয়। তাহলে আপনার জন্য এডিটটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। আপনি যদি একটা ফ্রেমে নিজেকে মাল্টিপল টাইমস আনতে চান তাহলে একটা সিঙ্গেল ফ্রেম সেট করেন এবং আমি রেকমেন্ড করবো যে আপনি ট্রাইপড দিয়ে একটা ফ্রেম সেট করেন যেটা আপনার ক্যামেরাটা কোনোভাবে মুভ না করে। এরপর ক্যামেরার ডান পাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন, কোনো কাজ করেন, তারপর ক্যামেরার বাম পাশে কিছুক্ষণ কাজ করেন। আপনি চাইলে প্রথমে যে দুটো ফ্রেম নিয়ে কাজ করেন, পরে আপনি 3টা 4টা 5টা অনেকগুলো ফ্রেমে কাজ করতে পারবেন। আমি ফার্স্ট রেকমেন্ড করবো যে একটা লাইট সোর্স সেট করে ক্যামেরা ফ্রেমটা ঠিক করে দেন ডান পাশে একটা কোনো অ্যাক্টিভিটি করেন, বাম পাশে কোনো একটা অ্যাক্টিভিটি করেন। এরপর আমরা চলে যাবো কাইনমাস্টারে পুরো জিনিসটা এডিট করার জন্য। তো প্রথমে আমরা কিনেমাস্টারে যাব। এরপর আমরা 6:9 রেশিওতে ভিডিওটা করছি। ক্যামেরা যে দেখবো এখানে অলরেডি একই ফ্রেমে 3টা ভিডিও করা আছে। তো আমি প্রথমে ভিডিওটা নিলাম এবং দেখবেন যে আমি ভিডিও থেকে মাঝখানে বসেই আছি। এখন আমরা লেয়ার্সে যাবো, তারপর যাবো মিডিয়াতে, আবার আরেকটা ভিডিও নিব। আমরা সেকেন্ড ভিডিওটা নিলাম যেখানে বাম পাশে ফ্রেমে আছে। এরপর এটাকে পুরো ফ্রেম রিলেটিভ অ্যাডজাস্ট করে নিই। এখন এখানে ঘাটতে দেখবেন ক্রপিং বলে একটি অপশন আছে। সো ক্রপিং দিলাম। ক্রপিং আমরা জাস্ট পার্সোনালি ড্র্যাগ করে এটা সেট করে দেবো বাম পাশে এবং নিচের লেয়ারটাতে দেখা যাচ্ছে অনিয়ন করে। এখন দেখবেন বাম পাশে আমি কাজ করছি, বাট নিচের ভিডিওটা কিন্তু আরেকটা ভিডিও যেখানে আমি বাম পাশে কাজ করছি, বাট যেহেতু জাস্ট প্রপার আছে তাই ভিডিওটা মনে হচ্ছে একই ভিডিওর মধ্যেই অন্তর্ভুক্ত। এখন আমরা আবার লেয়ারে যাবো, মিডিয়াতে যাবো, ক্যামেরা, থার্ড ভিডিওটা ড্র্যাগ করে আমরা সাইডে আনবো। সো ফার্স্ট আমরা সেট করে নেবো 2 ফ্রেম অনুযায়ী, ডান। এরপর আমরা এটাকে ড্র্যাগ করে সাইডে আনবো, প্রেসার হোল্ড, তারপর বাম পাশে, ডান। এখন ওই ভিডিওটা আমরা ডান পাশে ক্রপ করে ফেলবো। সেকেন্ড ক্রপ, যতটুকু জায়গা দিলে আছি
ততটুকু জায়গায় স্ক্রপ করে ফেললাম 10 পর্যন্ত। ডান। এখন যদি পুরো ভিডিওটা প্লে করি, একই টাইমে একই ফ্রেমে মাঝখানে আমি আছি, বাম পাশেও আমি আছি, ডান পাশেও আমি আছি। এবং এইভাবে জাস্ট সিম্পল ক্রপ করে আমরা একই ফ্রেমে নিজেদেরকে ক্লোন করতে পারি। আর আপনি যদি রেন্ডার করতে চান, অর্থাৎ আলাদা ভিডিও হিসেবে এক্সপোর্ট করতে চান, তাহলে যাবেন করে ডান পাশে এবং এখানে এক্সপোর্ট দিয়ে দেবেন এবং আপনার ভিডিও কিন্তু ডান। তো এভাবে ইজিলি আপনি নিজেকে ক্লোন করে ফেলতে পারেন। এবং আমি চাবো যে আজকে আপনি চাইলে এই কাজটা একটু এক্সপ্লোর করেন অ্যান্ড দেখেন রেজাল্ট কেমন আসে। খেয়াল রাখবেন আপনার এক পাশের ছায়া যেন অন্য ফ্রেমে চলে না যায়। যদি ফ্রেমের এক পাশে লাইট সোর্স আরেক পাশে যদি ঝামেলা তৈরি করে, তাহলে কিন্তু ক্রপের মাঝখানে জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে। খুবই কেয়ারফুলি লাইট সোর্সটা এমনভাবে সেট করবেন যেন ছায়া কোনোভাবেই ক্রপিং এর সময় আপনার ঝামেলা তৈরি না করে। তো হোপফুলি এই ভিডিওটা খুব সিম্পলি আপনাকে এক্সপ্লেন করলো যে কিভাবে আপনি নিজেকে একই ফ্রেমে মাল্টিপল টাইমস অ্যাপিয়ার করতে পারেন। তাই আজকে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন এবং যদি মনে হয় এই ভিডিওটা অন্য কোনো ফ্রেন্ডের দেখলে কাজে লাগবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। এই এপিসোডে ইনশর্ট অ্যাপের মাধ্যমে আমরা বেসিক কিছু ভিডিও এডিটিং শিখবো। তো এখন আমরা ইনশর্ট অ্যাপে আছি। ফার্স্টে আমরা ভিডিওতে যাবো। এরপর আমরা এখান থেকে আমাদের পছন্দ মতো কিছু ক্লিপস চুজ করে নিয়ে নিব। ফর এক্সাম্পল আমার এই ক্লিপটা ভালো লাগলো, এরপর আমি নিজে খুঁজছি আমার ক্যামেরায় যেসব জিনিসপত্র আমি তুলেছি, ফর এক্সাম্পল আমার হয়তো এই ক্লিপটা ভালো লাগলো। তো যে ক্লিপগুলো আপনার দরকার, যে ক্লিপগুলো একসাথে করে আপনি ভিডিওটা বানাচ্ছেন, সেগুলো আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি সবগুলো চুজ করা শেষ করে ফেললাম। এরপর এখানে গ্রিন বাটন আছে, ক্লিক করি, তাহলে আমরা মেন এডিটিংয়ে চলে আসবো। এখন আপনি চাইলে ভিডিওটা প্লে করতে পারেন, অথবা আপনি চাইলে জাস্ট ড্র্যাগ করে করে সম্পূর্ণ অংশটাকে দেখতে পারেন। এখন মনে করেন আপনি কোনো একটা ভিডিও কাট করতে যাচ্ছেন। সো এই ভিডিওটা যদি আমি কাট করতে চাই, ফার্স্ট আমি সিলেক্ট করবো, তারপর জাস্ট ড্র্যাগ করে দিলেই আমাকে কিন্তু অটোমেটিক কাট করতে থাকবে। আমি যতটুকু অংশ কাট করতে চাই ততটুকু অংশ জাস্ট আমি টেনে দিলেই আমাদের কিন্তু কাট চলে আসবে। এরপর যদি ভিডিও প্লে করি, ফার্স্ট থেকে আমাদের কিছু অ্যাকশন এখানে চলছে। এখন আমরা একটা সিন থেকে যদি অন্য সিনে যাই, দেখে কি হয়, এই সিন থেকে অন্য সিনে গেলাম, ধাপ করে একটা ট্রানজিশন নিই, ধাপ করে কেটে গেল। আমি চাচ্ছি আর স্মুথ করে কাটবে। সেই জন্য ঠিক নিচে একটা ছোট্ট দাগ আছে, ওই দাগে আমরা ক্লিক করবো, তাহলে আপনার এগুলো ট্রানজিশন দেখা গেছে। আপনি ক্লিক করে দেখতে পারেন কোন ট্রানজিশন আপনার পছন্দ হয়, গোল হয়ে ট্রানজিশনে চলে যাবে। আপনি চান ট্রানজিশন স্পিডে কন্ট্রোল করতে পারেন, আপনি চান অনেকক্ষণ সময় ট্রানজিশন হবে, ওই কাছ থেকে ট্রানজিশন হলো, তখন আপনি চান ট্রানজিশনে স্লো যাতে পাস করে দিতে পারেন, দুটো ট্রানজিশন হয়ে যাবে, এক সেকেন্ডে অন্য চলে যাবে, যেটা দেখতে ইচ্ছা হয়ে গেলে ঠিক দেন, তো আপনি ট্রানজিশন করে চলে আসবেন। এখন যদি ভিডিও অন করি, দেখেন এক ফ্রেম থেকে এক ফ্রেমে ট্রানজিশন করে চলে গেল। এখন মনে করেন আপনি ভিডিওর মধ্যে কোনো টেক্সট অ্যাড করতে চাচ্ছেন। যদি টেক্সট অ্যাড করতে চান, এখানে টেক্সট অপশনটা লেখাই আছে, তো আমি জাস্ট টেক্সটে ক্লিক করবো, তারপর আপনার যেটা ইচ্ছা হবে। হ্যাঁ, আপনি চাইলে এটা কালার চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে ফন্টটা চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে আরো অনেকগুলো এডিট করতে পারেন, অ্যালাইনমেন্ট বলেন কিংবা কার্নিং কিংবা লিডিং, যেটা ইচ্ছা। এরপর আপনি অ্যানিমেশন অ্যাড করতে পারেন। মানে আমি এটা দিলাম, এটা পপ আপ অ্যানিমেশনটা চলে আসবে। আপনি চাইলে বাম পাশ থেকে আনতে পারেন, ডান পাশ থেকে আনতে পারেন। আপনি চাইলে অ্যানিমেশনটা এনে তারপর লুক করতে থাকবে, যেরকম লাফালাফি করতে থাকবে স্ক্রিন, এটা করে ফেলতে পারেন। তো আপনাদের লুকটা দিলাম, জাস্ট বেসিক অ্যানিমেশন। এরপর যদি রাইট এখানে ক্লিক করি, ক্লিক করে ডান, আমরা অ্যানিমেশনগুলো চলে আসবে। ক্লিক করে আপনি নেক্সট একটু পরে যান, ক্লিক করেন, ড্র্যাগ করেন, সাইড নিয়ে যান, তাহলে আপনার টেক্সটের লোকেশন চেঞ্জ হয়ে যাবে। এখন আপনি স্টিকার অপশনে এক্সপ্লোর করতে যাচ্ছেন, স্টিকার অপশনে যান, স্টিকার অপশনে যান, মনে করেন ভিডিওর সাথে শেয়ার মুভি আছে, শেয়ার দিলাম, রেকর্ড মুভি আছে, রেকর্ড দিলাম, এটা আমি রিসাইজ করলাম, রিসাইজ করে আমি ইচ্ছা মতো জায়গায় আমি ডিরেক্ট করি, এখন আপনি চাইলে স্টিকারটা আছে, স্টিকারটার মধ্যে অ্যানিমেশন দিতে পারেন। ক্লিক করলেন, এডিট, দেখবেন এখানে অ্যানিমেশন লিখে চলে আসে। সো ওটা কীভাবে পপ করবে, ওটা কন্ট্রোল করবে, তো স্পিডও কন্ট্রোল করতে পারবে এখানে। তো অনেক কিছু এডিট আছে এখানে। আপনি যদি বাদ দিতে চান, ডিলিট বাটন আছে, ডিলিট আউট, টেক্সট ডিলিট করতে চান, ডিলিট এনএস আউট। এখন মনে করেন আপনার এই যে ফার্স্টে ক্লিপটা আছে, এই ক্লিপের ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আছে, আপনি সাউন্ডটা রিমুভ করতে চান, তো আপনি ক্লিক করবেন, আপনি এখানে দেখবেন মিউজিক বলে একটি অপশন আছে, মিউজিকে যান, তারপর আপনি চাইলে এটাকে মিউট করে দিতে পারেন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি চাইলে আলাদা ইফেক্ট অ্যাড করতে পারেন, সাউন্ড ইফেক্ট, অথবা আপনি মনে করেন রেকর্ড করলেন, ভিডিওর কিছু আপনি সাউন্ড দিতে চান, সেটা অপশন রেকর্ড, এই অপশনটা। সো এখন আমরা এক্সপ্লোর করি সেটা কাজ করে। রেকর্ডে ক্লিক করলাম, 3 2 1। সো আপনি ইচ্ছা মতো ক্লিপ ভিডিও করতে পারেন, তারপর ইচ্ছা মতো ব্যাকগ্রাউন্ডে সাউন্ডটা পরে দিয়ে দিতে পারেন এইটার মাধ্যমে। সো আপনি নোটিস করবেন ভিডিও পিছে, ভিডিও পিছে আপনার সাউন্ডটা অ্যাড হয়ে গেছে। আপনি চাইলে অনেকগুলো ক্লিপ অটোমেটিক রেকর্ড করে দিতে পারেন, পরে যেটা এডিট করছে তখন ব্যাকগ্রাউন্ডে আপনি আপনার ন্যারেশনটা আপনি গল্পটা বলে দিতে পারেন। অথবা আপনি চাইলে এখানে ট্র্যাক্সে যেতে পারেন, এখানে মিউজিকে যাই, ট্র্যাক্সের একটি অপশন আছে, ট্র্যাক্সে যে আপনি ইচ্ছা মতো কোনো একটা গান ডাউনলোড করতে পারেন, ক্লিক করেন, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করার পর আপনি আপনার ভিডিওতে সেটা ইনকর্পোরেট করে দিতে পারেন। সো আমাদের মিউজিক নিয়ে কাজ হলো, স্পিকার নিয়ে কাজ হলো, টেক্সট নিয়ে কাজ হলো। এবার আমরা একটু ফিল্টার নিয়ে, অর্থাৎ ভিডিও কালার কারেকশন নিয়ে কাজ করবো। তো আমরা ফিল্টারে যাবো, এখানে ফিল্টারে গেলাম,
এখানে দেখবেন অটোমেটিক কিছু ফিল্টার দেওয়া আছে, যে ইফেক্ট আপনার ভালো লাগে, অথবা আপনি চাইলে নিজে থেকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। মনে করেন আমি কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি, ওয়ান একটু বাড়িয়ে দিলাম, পিঙ্ক দরকার নাই, মনে করেন স্যাচুরেশন একটু বাড়িয়ে দিলাম, অনেক কালার আছে, সেটা আপনি বাড়ি। এখন আপনি ছোটো যেটা বাড়ি আছে সেটা আপনি কম্পেয়ার করতে পারবেন বিফোর আফটার, বিফোর আফটার, বিফোর আফটার। এগেন যদি প্লে করি, এখানে ফিল্টার হয়ে গেল, দেখুন হচ্ছে বিফোর, হচ্ছে আফটার, ইউ ক্যান সি দ্য ডিফারেন্স। এখন এরপর আমাদের পিকার আসে, অর্থাৎ আপনি যখন ভিডিওগুলো এডিট করছেন আগে থেকে আপনি সেগুলো সাইজ করে রাখতে পারেন, পিকার আপনি ইচ্ছা মতো কাট করতে পারেন। যদি আপনার পার্টিকুলার অংশে কাট করতে সমস্যা হয়, আপনি জুম সিলেকশন দিতে পারেন, জুম সিলেকশনে আপনি সম্পূর্ণটা দেখাবেন, তারপর থেকে আপনি আস্তে করে ফটোটা বের করে দিতে পারেন। ডান। এখন আসি স্প্লিট। আপনি যদি ভিডিও করে অংশে ভাগ করতে চান, মনে করেন এই অংশ থেকে আমি কেটে দিতে যাচ্ছি, স্প্লিট দিলাম, স্প্লিট দিলে আমাদের ভিডিও দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা ডান পাশে একটা বাম পাশে। সো আপনি স্প্লিট করে কয়েকটা অংশ বাদ দিয়ে চান, ডিলিট দিবেন এবং স্প্লিট অংশটা ডিলিট হয়ে গেল। আপনি সেটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, বা ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য ফার্স্ট আমাদের ক্যানভাসে দিতে হবে। ক্যানভাসে আপনি ইচ্ছা ক্যানভাস চুজ করতে পারেন যে কোন ক্যানভাসে আপনি আপলোড করতে চান, আপনি ইনস্টাগ্রামে দেবেন নাকি ইউটিউবে দেবেন, কোথায় দেবেন, সেটা আপনি ক্যানভাস চুজ করতে পারেন। আপনি সেটাকে জুমও করে দিতে পারেন নিজের পছন্দ মতো। তারপর চাইলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন, রেড, ইয়েলো, যেটা আপনার সুবিধা হবে, কিংবা আপনি ব্লার করে দিতে পারেন জিনিসটাকে, কিংবা আপনার ছবি কিনে দিতে পারেন, যেটা আপনার সুবিধা। তো এই হচ্ছে ফুল প্রসেস। এখন মনে করেন আপনি একটা ফুটেজ পেয়েছেন, একটু ফাস্ট ফরওয়ার্ড করতে যাচ্ছেন, সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখেন এখানে একটা অপশন হচ্ছে স্পিড। সো ফার্স্টে আমরা স্পিডে ক্লিক করবো। সো ফার্স্ট এটা প্রসেস করবে, পুরো ফুটেজটা সে নিবে। তারপর আমরা ইচ্ছা করতে স্পিডটা বাড়াতে পারি, মনে করেন আমি 3.7 দেবো এবং আমাদের ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড হয়ে গেল, বেশ ফাস্ট ফরওয়ার্ড। এবার আপনি যদি কোনো অংশ ক্রপ করতে চান, আপনি অ্যাজ ইজি অ্যাজ দ্যাট ক্রপ পেজে নির্দিষ্ট অংশ আপনি ক্রপ করে ফেলতে পারেন, ভিডিও একটা নির্দিষ্ট অংশ। সো ক্রপ। সো এই ছিল হচ্ছে অপশনস। আপনি ভিডিওটাকে ফ্লিপ করতে পারেন, এই পাশে পাশ করতে পারেন, মানে আপনি রোটেট করে ফেলতে পারেন এটাকে, আপনি এটাকে ফ্লিপ করতে পারেন, আপনি এটা ফ্রিজ করতে পারেন, একটা অংশ আপনার স্টিল থাকবে, অর্থাৎ ভিডিও কাজ করবে না, স্টিল ফ্রেমটা আটকে থাকবে। সো দ্যাট নিয়ে অপশন আপনি এটাকে ডুপ্লিকেট করতে পারেন, তাহলে ওই সেম ফুটেজটা আবার তৈরি হবে, ভিডিও শুরুতে ভিডিও শেষে একবার দিতে পারেন ইচ্ছা মতো। সো এই ছিল হচ্ছে ইনশটের একদম বেসিক এডিট। এগুলো যখন আপনি প্রতিটা ফিচার নিয়ে কাজ করবেন দেখবেন আরো ডিটেলসে যাবে। ফর এক্সাম্পল মনে করেন ভলিউম, ভলিউমে গেলেন, এখানে এক্সট্রা অডিও অপশন আছে, আপনি মনে করেন এখানে আর কিছু অডিও অ্যাড করতে চান, সো মিউজিকে গেলেন, এখানে আমি অডিও অ্যাড করেছি, পরিচয় আপনি আর এডিট করতে পারেন, এটা সাউন্ড বাড়তে পারেন, করতে পারেন, ফেডিং পেয়েও দিতে পারেন, অর্থাৎ শুরুতে আস্তে করে ভয়েস শুরু হবে, শেষে আস্তে করে ভয়েস শেষ হবে, পরে যখন শেষ হবে আস্তে করে ভয়েসটা কমে যাবে। সো দ্যার আর মেনি আদার অপশনস। আজকে যে বেসিকগুলো আমরা এক্সপ্লোর করলাম, আমার সাজেশন থাকবে আপনি নিজে অ্যাপটা ডাউনলোড করে ইউজ করে দেখেন, তাহলে আপনি অটোমেটিক অনেক দূর এগিয়ে যাবেন। শেষমেশ আপনি যদি এটা ভিডিও হিসেবে সেভ করতে চান, পুরো সেভ অপশন আছে, ক্লিক করেন, সেভ, আপনাকে চুজ করেন কোন রেজলিউশন আপনি সেভ করতে চান, 1080p, এবং আপনার সেভ হয়ে যাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো হোপফুলি ভিডিও এডিটিং একটু হলেও বেসিক আপনার জানা হলো। যদি আপনার কোনো ফ্রেন্ড থাকে যে আর ভিডিও এডিটিং একটু হলে হেল্প দরকার হবে, এই ভিডিও দেখলে যদি হেল্প হয়, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। ফটোগ্রাফি হচ্ছে আলো ছায়ার খেলা এবং ন্যাচারাল লাইট একটা বেশ ইম্পর্টেন্ট ফিল হিসেবে এখানে কাজ করে। তো আজকে আমরা বিভিন্ন টাইমে, দিনের বিভিন্ন সময়ে আলোটা কিভাবে আমাদের ইফেক্ট করে সেটা অবজার্ভ করবো। একদম ফার্স্ট ফুটেজে দেখতে পাচ্ছেন একদম সকালবেলা ভিডিওটা করা হয়েছে, এবং সফট আলো এটার মধ্যে আছে এবং আলোটা একটা সাইড থেকে আসছে। আপনি যদি দুপুরের ক্লিপটা দেখেন তাহলে দেখবেন একদম কড়া রোদ একদম উপর থেকে আসছে এবং মুখের মধ্যে একটা হার্ড শ্যাডো পড়ছে। ফাইনালি আপনি আবার যখন বিকালবেলা ভিডিওটা করছেন দেখেন এটাই সকালবেলা মতো মিষ্টি একটা আলো আসলে সফট আলো আসছে এবং সাইড থেকে আলোটা আসছে এবং আলোটা একটু বেশি হলুদা কিংবা একটু রেডিশ হতে পারে। তো তিনটে টাইমে আমরা তিনটে ডিফারেন্ট টাইপের লাইটিং পাচ্ছি এবং আপনি যখন ভিডিও করছেন কিংবা ছবি তুলছেন এই লাইটিংটার উপর ডিপেন্ড করে আপনার ছবি অনেক ভ্যারি করতে পারে। এবং ফটোগ্রাফিতে একটা কথা আছে, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ারে ছবি তোলা, অর্থাৎ একদম ভোরবেলা কিংবা সন্ধ্যা হওয়ার আগে যে সাইড থেকে যে আলোটা আসে ওই আলোর মধ্যে ছবিটা তোলা, তখন আলোটা একটু হলুদ আসে এবং তখন ছবি বেশ সুন্দর আসে, বেশ অ্যাস্থেটিক আসে। তাই আপনার যদি আসলে ছবি তুলতে হয়, ফ্রেন্ডে আপনি ছবি তুলছেন, তার কিছু পোর্ট্রেট তুলতে হবে, আপনি সকাল কিংবা একদম সন্ধ্যার আগে ছবিগুলো তুললে বেশ ভালো কিছু রেজাল্ট পাবেন। অ্যান্ড আপনি যদি আরেকটু অ্যাডভান্স চিন্তা করতে চান, আপনি কিছু সময় লাইটে হার্ডনেস এবং সফটনেস নিয়ে কাজ করতে পারেন। কিছু লাইট দেখবেন একদম স্ট্রেট আসছে, একদম সলিড শ্যাডো তৈরি করছে। ফর এক্সাম্পল দুপুরবেলা সূর্যের আলো, দুপুরবেলা যদি আপনি ভিডিও করেন ছবিগুলো দেখবেন যে শ্যাডোগুলো একদম সলিড আসছে, একদম ডার্ক শ্যাডো আসছে, এগুলো হার্শ লাইট। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি সফট লাইট নেন, অনেকে বিকালবেলা কিংবা সকালবেলার সময় যে সফট লাইটগুলো আসে কিংবা অনেক সময় যেগুলো লাইট পাওয়া যায় যেগুলো সামনে ডিফিউজার থাকে, অর্থাৎ আলোটাকে একটু স্ক্যাটার করে দেয়, সেটা একটু সুন্দর গ্লোয়িং অ্যান্ড সফট একটা পিকচার দেয়। এটার জন্য নট নেসেসারি আপনার সবসময় লাইটে লাগে, আপনি আপনার ওয়ালে বাউন্স করে কিন্তু একটা সফট আলো তৈরি করে ফেলতে পারেন এবং অনেক সময় অনেক জায়গায় রিফ্লেক্টার্সও পাওয়া যায়। তো হোপফুলি পরের ছবিগুলো থেকে আপনার লাইটিংগুলো আরও অনেক বেশি বেটার হবে। আপনি যদি আপনার মোবাইলে স্ক্রিন রেকর্ড করতে চান, অর্থাৎ আপনি হয়তো কোনো একটা অ্যাপে কাজ করছেন, তো ওটা আপনি রেকর্ড করে আপলোড কোথাও করতে চান, অথবা মনে করেন আপনি গেম খেলছেন, ওটা আপনি তার ভয়েস ওভারকে দিতে চান, তারপর সেটা একটা ভিডিও হিসেবে ট্রান্সফার করতে চান, তাহলে একটি সফটওয়্যার আছে, অ্যাপ আছে, A to Z রেকর্ডার, ওটা নিয়ে আজকে আমি কাজ করবো। আমি আমার ফোনে এজেন্ট স্ক্রিন রেকর্ডার ডাউনলোড করে ফেলেছি। সো জাস্ট ক্লিক করলে আপনার পপ আপ চলে আসবে, উপরে একটা ভিডিও আইকন আছে, এতে ক্লিক করলেই
আমাদেরকে 3, 2, 1 বলে ভিডিও রেকর্ড করা স্টার্ট করে ফেলবে। এরপর আপনি যেই কাজই করবেন না কেন সম্পূর্ণটাই রেকর্ড হতে থাকবে। যখন আপনার কাজ শেষ, স্ক্রল ডাউন, অফ। তো আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও কীভাবে রেকর্ড হয়েছে। আপনি চাইলে সাথে সাথে ডিলিট করে ফেলতে পারেন, শেয়ার করতে পারেন, হালকা এডিট করতে পারেন, ওটা জাস্ট দেখতে পারেন যে আপনার ভিডিও কেমন হলো। এরপর আপনি যে কাজই করবেন না কেন সম্পূর্ণটাই রেকর্ড হতে থাকবে। যখন আপনার কাজ শেষ, সো আসল কাজটা একদম প্রথমে আমি দেখিয়ে দিলাম। আপনি এই কাজটা আপনার মোবাইলের বিল্ট ইন স্ক্রিন রেকর্ডার দিয়ে করতে পারেন। যেরকম আমি ইউজ করছি S10+, সেখানে স্ক্রিন রেকর্ডার দেওয়া আছে। আমি চাইলে একটা বাটন ক্লিক করতে পারি, তারপর একটা অপশন আসবে সাউন্ড, মিডিয়া সাউন্ড, অ্যান্ড মাইক। একটা কথা যে শিখিয়ে দিই কাজে লাগবে। মিডিয়া সাউন্ডস বলতে বোঝায় আপনার মোবাইলে যে সাউন্ডগুলো হবে সেগুলো রেকর্ড হবে। অর্থাৎ আপনি হয়তো মোবাইলে গেম খেলছেন, ওটার সাউন্ড রেকর্ড হবে, কিংবা আপনি আপনার ফেসবুকে ভিডিও দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, ওটার সাউন্ড রেকর্ড হবে। আর মাইকের সাউন্ড বলতে আপনি নিজে যে ভয়েস ওভারটা দিচ্ছেন ওটার সাউন্ড রেকর্ড হবে। সো আপনি যদি জাস্ট গেমের সাউন্ড রেকর্ড করতে চান তাহলে মাইক অফ রাখবেন, খাওয়া মাইকের ফ্যানের সাউন্ড কেন দিবেন? সো এভাবে ইজিলি আপনি নিজের কাজের ধরন বুঝে কোনটা চুজ করতে হবে সেটা আপনি বুঝতে পারবেন। সো আমি স্টার্ট রেকর্ডিং দিয়ে দিই, খুব সিম্পল, এবং আমাদের কিন্তু রেকর্ডিং শুরু হয়ে গেল। আর আমি যদি শেষ করি আমাদের রেকর্ডিংটা জায়গা মতো সেভ হয়ে গেল। এখন আপনি চাইলে খুব ইজি এবং সিম্পলি স্ক্রিন রেকর্ডিং কাজ করতে পারেন, বাট A to Z স্ক্রিন রেকর্ডারে আর কিছু অ্যাডভান্স অপশনস আছে যেগুলো আমরা এখন এক্সপ্লোর করবো। সো পারপাস আপনি বিভিন্ন জায়গায় ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন। ফার্স্ট জিনিস হচ্ছে আপনি মনে করেন গেম খেলছেন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি এখানে কমেন্ট্রি করতে চান। সো আপনি চাইলে এখানে ক্যামেরাটা অন করতে পারেন। হ্যালো, সো আপনি চাইলে ক্যামেরা অন করতে পারেন অ্যান্ড ক্যামেরা দিয়ে কমেন্ট্রি করতে পারেন। সো আপাতত ক্যামেরাটা অন রাখলে আপনি যে আমার ফ্যানটাই দেখবেন, তাই আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আপনি মনে করেন স্টুডেন্ট পড়াচ্ছেন, ব্রাশ নিতে পারেন, ব্রাশ নিয়ে আপনি ভিডিও অন করেন, ভিডিও অন করে স্টুডেন্টের কোনো কনসেপ্ট হয়তো আপনি ইজিলি বুঝে দিলেন, এটা 3, এটা 4, এটা যদি 90 ডিগ্রি হয় এটা কত হবে, তারপর ভিডিওটাকে অফ করে দেবেন। সো আপনি ছোটোখাটো বিভিন্ন জিনিস, ছোটোখাটো বিভিন্ন সলিউশনও আপনি ইজিলি ব্রাশ দিয়ে ভিডিও অন করে সলভ করে আপনি কাউকে পাঠিয়ে দিতে পারেন। সেটা খুব সুন্দর একটা সলিউশন। স্পেশালি যারা কর্পোরেটে কাজ করছে বিভিন্ন সময় ফিডব্যাক তাদেরকে পাঠাতে হয়। সো বিভিন্ন রিজনে ছোটো ছোটো জিনিস একটা করে পিন পয়েন্ট করে পাঠানো হচ্ছে, একবারে জাস্ট ভিডিও করা এবং ভিডিও করার সময় ব্রাশ দিয়ে আইডেন্টিফাই করে দেওয়া খুবই সহজ কাজ। এবং আরও অ্যাডভান্স অপশনসগুলোতে যেমন এখানে দেখুন, এখানে দেখবেন একটা সেটিংস অপশন আছে, এখানে আপনি রেজলিউশন চুজ করতে পারেন, বিট রেট, ফ্রেম রেট। আমি 30 কিংবা 60-তে রাখার চেষ্টা করি, কারণ অনেক সময় আপনার ফ্রেম ড্রপ হয়ে যেতে পারে, কন্টেন্টের উপর ডিপেন্ড করে। বিভিন্ন কন্টেন্ট কিন্তু মাঝখানে মাঝখানে এমন কিছু সিন থাকে যেগুলো ডিভাইসের উপর হেভি হয়ে যেতে পারে, যেরকম কনফিডেন্ট স্ক্রিন। ওরিয়েন্টেশন আপনি ল্যান্ডস্কেপে করবেন নাকি পোর্ট্রেট মোডে করবেন? আমি এখন পোর্ট্রেট মোডে করছি, যদিও মানে ল্যান্ডস্কেপ দিয়ে রেখেছি। তার মানে হচ্ছে আমি পোর্ট্রেট মোডে কাজ করলেও আমার পুরো ভিডিওটা ল্যান্ডস্কেপ হিসেবে রেকর্ড হবে। রেকর্ড অডিও, অর্থাৎ আপনি কি ভিডিওটা রেকর্ড করার সময় আপনার নিজের অডিওকে এর মধ্যে দিবেন নাকি না। সো আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনার অডিওটা রেকর্ড হয়ে যাবে। অথবা আপনি চাইলে এক্সট্রা কিছু মাইক্রোফোন এখানে অ্যাড করতে পারেন। ফর এক্সাম্পল, আপনি চাইলে এক্সটার্নাল মাইক্রোফোনস প্লাগ ইন করে করতে পারেন, প্লাগ ইন করে সেটা সাউন্ডটা ইনপুট করতে পারেন যখন আপনি রেকর্ড করছেন। আউটপুট ডেট একটু ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনার ফাইলটা কোথায় রেকর্ড হয় সেভ হবে। অনেক সময় যারা স্ক্রিন করে ফাইলটা নিজস্ব একটা ফোল্ডার তৈরি হয়, সেখানে সেভ হয়, অনেক সময় খুঁজতে কষ্ট হয়। সো আপনি যদি ফার্স্টে সেট করে দেন যে আপনি কোথায় সেভ করতে চান আপনার ফাইলটা, তাহলে কিন্তু আপনার অনেক ইজিয়ার হবে। স্টপ অপশনস মানে হচ্ছে আপনি যদি ভিডিওটা বন্ধ করতে চান তাহলে কীভাবে বন্ধ করতে চান। আপনি চাইলে উপর থেকে টগল ডাউন করে ভিডিওটা অফ করতে পারেন, আপনি চাইলে মোবাইলটা শেক করে ভিডিওটা অফ করতে পারেন, আপনি চাইলে একটা সময়সীমা নির্ধারণ করে দিতে পারেন। কারণ এই যে উপর থেকে টান মারা ওই জিনিসটা যদি রেকর্ড হয়ে যায়, এই যে পপের জন্য যে টানতে দিচ্ছি আমরা, এইটা স্ক্রিন রেকর্ডের মধ্যে ধরা খেয়ে যায়। আপনি যদি শেক দিয়ে ফোনটা নাচাড়া করে যদি ভিডিওটা অফ করতে পারেন, স্ক্রিন রেকর্ডে কিন্তু দেখা যায় যে আপনার ফোন কি দেখা যায় করছে নাকি না, বাট ইজিলি স্মুথলি ভিডিওটা অফ হয়ে যায়। কাউন্টডাউন ভ্যালু, অর্থাৎ ভিডিও রেকর্ডিং শুরু হওয়ার আগে আপনাকে বলবে কাউন্টডাউন দিবে 3, 2, 1 এরকম। এবং টেক্সটের লোগো বেশ দারুণ একটা জিনিস, আপনি চাইলে নিজের লোগো এখানে বসাতে পারেন, কিংবা টেক্সট যেটা ইচ্ছা আপনার, মনে করেন আপনি নিজের লোগোই বসাতে চান, কিংবা আমি মনে একটা পিকচারই বসাই দেবো এখানে। সো আমি এখানে লোগোতে যাবো, ইমেজ, মনে করেন আমি আমার নিজস্ব আমার চেহারা এখানে বসাই দিলাম, এটা হচ্ছে আপনার লোগো। কোথায় বসাতে চান আপনি, এখানে বসাতে চান, ওকে ঠিক আছে। এরপর সামনে ভিডিও রেকর্ড করবে, সারাক্ষণ ওই লোগোটা ওই ছবিটা এখানেই ভেসে থাকবে। খুবই সিম্পল না? আপনি চাইলে নিজের চেহারা দিতে পারেন এখানে, আপনি চাইলে এখানে নিজের চেহারা দিয়ে রাখতে পারেন, আপনি চাইলে নিজের কন্টেন্টের জন্য একটা লোগো করে বসিয়ে রাখতে পারেন, আপনি চাইলেই মাইক দিয়ে আপনার কণ্ঠ দিয়ে দিতে পারেন, অ্যান্ড যে কোনো FPS আপনি রেকর্ডও করতে পারেন। সো হোপফুলি রেকর্ডেড ভিডিও বানানো আপনার জন্য একটু হলে সামনে সহজ হবে, এবং খালি কন্টেন্ট বানানোর ক্ষেত্রে না, বিভিন্ন ছোটোখাটো কাজে মানুষকে ছোটোখাটো জিনিস বুঝিয়ে দিতে, কীভাবে লগ ইন করতে হয়, কীভাবে যে একটা জিনিসে এন্ট্রি দিতে হয়, ছোটোখাটো জিনিসগুলো বোঝাতে এই সফটওয়্যারটা খুবই খুবই কাজে। মাঝে মাঝে
ক্র্যাশ করে যদি লম্বা সময় ধরে রেকর্ড করি 30 মিনিট কিংবা 20 মিনিট এরকম লম্বা সময় ধরে রেকর্ড করলে মাঝে ক্র্যাশ করতে পারে। ইন দ্যাট পার্টিকুলার কেস আমার রেকমেন্ডেশন থাকবে 5 মিনিট করে রেকর্ড করা। আদার দেন দ্যাট অল গুড। এবং অফকোর্স এর চেয়ে অনেক ভালো ভালো সফটওয়্যার থাকতেই পারে। যদি আপনি জানানো থাকে আরও ভালো ভালো সফটওয়্যার প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, যেন আমি পরবর্তী সময় কোনো সময় ভিডিও বানাতে পারি। আশা করি এই ভিডিওটা একটু হলেও আপনার জন্য হেল্পফুল ছিল। যদি আপনার মনে হয় এই ভিডিওটা অন্য কোনো ফ্রেন্ডে দেখলে কাজে লাগবে, ডোন্ট ফরগেট টু শেয়ার দিস ভিডিও। অ্যান্ড অ্যাজ অলওয়েজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।